কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৫১তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা ফার্মের ইন্ডিভিজুয়াল সাপ্লাই ফাংশনটা ভালো মতো দেখব। আসুন শুরু করা যাক। গত পর্বে আমরা বলেছিলাম ফার্মের সাপ্লাই কার্ভটা হচ্ছে আসলে মার্জিনাল কস্ট কার্ভ। কোন পয়েন্ট থেকে শুরু হবে? অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমাম পয়েন্ট থেকে শুরু হবে, যার নাম আমরা দিয়েছিলাম শাটডাউন পয়েন্ট। এই গ্রাফটা আমরা একবার দেখি। এই গ্রাফে আমরা বলেছিলাম যে এ বি সি ডি এই তিনটা পয়েন্ট আছে এবং বি এর সাথে প্রাইস আছে P1, সি এর সাথে প্রাইস আছে P2, ডি এর সাথে প্রাইস আছে P3, P1 এর সাথে Q1 আউটপুট, P2 এর সাথে আরেকটু বেশি Q2 আউটপুট, P3 এর সাথে আরেকটু বেশি Q3 আউটপুট। অর্থাৎ সাপ্লাই কার্ভটা মার্জিনাল কস্ট কার্ভই, কিন্তু শাটডাউন পয়েন্ট বি থেকে শুরু। এই সাপ্লাই কার্ভটা এখন আমরা একটা সারণীর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। এখন যে টেবিলটা বা সারণীটা আমরা দেখছি, সেখানে প্রথম কলামে আমরা 5টা পয়েন্ট নির্ধারণ করেছি, এ বি সি ডি ই। দ্বিতীয় কলামে আমাদের প্রাইস পাচ্ছি আমরা। প্রাইসগুলোর মান কত? 5, 10, 15, 20 এবং 25। তৃতীয় কলমে আমরা কোয়ান্টিটি সাপ্লাইড দেখছি, অর্থাৎ প্রাইস 5-এ কোনো কোয়ান্টিটি সাপ্লাইড হচ্ছে না, কিন্তু প্রাইস যখন 10 হচ্ছে পয়েন্ট বিতে, তখন ফার্ম 10 ইউনিট সাপ্লাই করছে। প্রাইস যখন 15 হচ্ছে, ফার্ম 20 ইউনিট সাপ্লাই করছে। প্রাইস যখন 20 হচ্ছে, ফার্ম 30 ইউনিট সাপ্লাই করছে। এবং প্রাইস যখন 25 হচ্ছে, ফার্ম তখন 40 ইউনিট সাপ্লাই করছে। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় কলামের মধ্যে আমরা যদি সম্পর্কটা দেখি, কি দেখছি আমরা? প্রাইস বাড়ছে দ্বিতীয় কলামে, তৃতীয় কলামে কোয়ান্টিটি সাপ্লাইডও বাড়ছে। কিন্তু প্রাইস যখন 5, ফার্ম তখন কোনো আউটপুট তৈরি করছে না। এই সম্পর্কটা এখন আমরা গ্রাফের মাধ্যমে দেখি। এখন যে গ্রাফ দেখছি, সেখানে আমাদের হরিজন্টাল অ্যাক্সিসে আউটপুট আছে। আউটপুটগুলো কীভাবে যাচ্ছে? আমাদের 10, 20, 30, 40, 50। আর ওয়াই অ্যাক্সিসে অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিস আমাদের প্রাইস আছে। প্রাইসগুলো হচ্ছে 5, 10, 15, 20, 25, 30। আমরা গত সারণী থেকে বলেছি যে প্রাইস যদি 5 হয়, ফার্ম আউটপুট তৈরি করবে না। এই যে পয়েন্ট এটা দেখা যাচ্ছে আমাদের সাপ্লাই কার্ভে, এই পয়েন্টের একটা নাম আছে, এটাকে বলা হয় রিজার্ভেশন পয়েন্ট। অর্থাৎ পার ইউনিট প্রাইস যদি 5-এর নিচে থাকে, ফার্ম তৈরি করতে পারবে না। কেন? অপারেট করতে গেলে তার একটা মিনিমাম রেভিনিউ দরকার। অর্থাৎ এভিসির যে মিনিমাম পয়েন্টটা আমরা বলেছিলাম শাটডাউন পয়েন্ট, এই বর্তমান গ্রাফে এই শাটডাউন পয়েন্টটা পয়েন্ট এ থেকে শুরু। এটাকে বলা হয় রিজার্ভেশন পয়েন্ট। অর্থাৎ ফার্ম রাইট রিজার্ভ করে যে আমি এর নিচে হলে আউটপুট তৈরি করব না। এখন কি দেখা যাচ্ছে? প্রাইস বাড়ছে 5 থেকে 10, আউটপুটও হলো 10। 10 থেকে 15 বাড়ছে প্রাইস, পয়েন্ট সিতে আউটপুট হচ্ছে 20। এইভাবে প্রাইস বাড়তে বাড়তে আমাদের এ বি সি ডি ই এই 5টা পয়েন্টে আউটপুটও বাড়ছে। তাহলে আমাদের এই যে সরলরেখাটা আমরা পেলাম, এই সরলরেখাটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফার্মের সাপ্লাই কার্ভ। আমরা গত পর্বে বলেছিলাম যে হ্যাঁ, একটা মিনিমাম প্রাইস না পেলে ফার্ম আউটপুট তৈরি করতে পারবে না। সেটা এই পর্বে আমরা বলছি রিজার্ভেশন প্রাইস, অর্থাৎ পয়েন্ট এ। আমাদের এখন একটা প্রশ্ন জাগতে পারে, প্রাইস তো ঠিক আছে ইনডেফিনিটলি বাড়ছে, আউটপুট কি ইনডেফিনিটলি বাড়বে, নাকি আউটপুটের একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, এরপরে আউটপুট আর বাড়বে না? এখন যে গ্রাফটা আমরা দেখছি, এটা গত গ্রাফের একটা এক্সটেনশন। এ বি সি ডি ই আগের মতোই আছে, কিন্তু ইতে এসে আমরা একটা ম্যাক্সিমাম আউটপুট দেখছি।
অর্থাৎ ফার্ম এর থেকে বেশি আর তৈরি করতে পারবে না। কেন? প্রতিটা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা আপার লিমিট আছে। ফার্মের ক্ষেত্রে ফার্মের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, এর বেশি ফার্ম তৈরি করতে পারে না। আমরা যেহেতু স্বল্প মেয়াদে আছি, সুতরাং স্বল্প মেয়াদে আমাদের অনেক ফ্লেক্সিবিলিটি কম। ফ্লেক্সিবিলিটি কম হওয়ার ফলে একটা নির্দিষ্ট সময় ফার্ম এর চেয়ে বেশি তৈরি করতে পারবে না। ধরা যাক একটা ছোট্ট বোতল ম্যানুফ্যাকচারিং একটা ফার্ম আছে। এই ফার্ম কি করে? তারা বোতল তৈরি করে, পাশে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে বোতলগুলো সাপ্লাই দেয়। এখন এই ফার্ম দিনে 30,000 বা 40,000-এর বেশি বোতল তৈরি করতে পারে না। প্রাইস যদি বাড়ে, অবশ্যই ফার্মের ইনসেন্টিভ থাকবে আউটপুট তৈরি করা, কিন্তু 40,000-এর ক্যাপাসিটির উপর সে আর তৈরি করতে পারবে না। তাহলে কি হবে? এখন প্রাইস বাড়লো, সেই ক্ষেত্রে কি হবে? সাপ্লাই কার্ভটা ওই ম্যাক্সিমাম আউটপুট যেটা হচ্ছে আমাদের এই উদাহরণের 40 ইউনিট, সেখান থেকে ভার্টিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, ভার্টিক্যালও কিন্তু আপওয়ার্ড স্লোপিং, কিন্তু এটা একটা বিশেষ আপওয়ার্ড স্লোপিং। তাহলে স্বল্প মেয়াদে ফার্মের পয়েন্ট এতে একটা মিনিমাম আছে, যেটাকে আমরা বলছি রিজার্ভেশন পয়েন্ট। স্বল্প মেয়াদে ফার্মের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, যেটা এখানে আমরা আমাদের উদাহরণে পয়েন্ট ই দিয়ে দেখাচ্ছি। এরপরে যদি প্রাইস বেড়েও যায়, ফার্মের রেভিনিউ বাড়বে ঠিকই, কিন্তু তার আউটপুট আর বাড়বে না, তার সাপ্লাই ফাংশনটা ম্যাক্সিমামে চলে এসছে। আমরা এখন যোগান বিধি বা ল অফ সাপ্লাই কি সেটা আলোচনা করার চেষ্টা করি। ল অফ সাপ্লাই ল অফ ডিমান্ড বা চাহিদা বিধির ঠিক উল্টাটা। প্রাইস যদি বাড়ে, সেটেরিস প্যারিবাস ফার্ম বেশি আউটপুট তৈরি করবে। অর্থাৎ প্রাইস এবং আউটপুটের মধ্যে একটা ধনাত্মক বা পজিটিভ রিলেশনশিপ আছে। সাপ্লাই ফাংশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এস অফ কিউ ইজ আ ফাংশন অফ পি অফ কিউ, কিউ এর প্রাইস, ইনপুটসের প্রাইস, আরেকটা ফ্যাক্টর আমরা বলি সেটা হচ্ছে ট্যাক্স। হ্যাঁ, আরও অনেক ফ্যাক্টর আছে, তো মূল তিনটা ফ্যাক্টর আমরা বলতে পারি। সাপ্লাইয়ের ফ্যাক্টরস হচ্ছে দ্রব্যের দাম, যে দ্রব্যটা ফার্ম তৈরি করবে, ফার্মের ইনপুটস অর্থাৎ উপকরণের দাম, আর হলো ট্যাক্স। সরকারি কোনো যদি ট্যাক্স বা সাবসিডি থাকে তাহলে সেই ফ্যাক্টরটা যোগ হবে। সেটেরিস প্যারিবাস আমরা কেন ব্যবহার করছি? কারণ আমরা শুধুমাত্র প্রাইসের সাথে আউটপুটের সম্পর্কটা দেখার চেষ্টা করছি ফার্মের ক্ষেত্রে। এখন কোনো কারণে যে ইনপুটের প্রাইস বেড়ে যায়, যে কারণেই হোক, আমরা উদাহরণ পরে দিব, তাহলে কি হবে? ফার্ম একই প্রাইসে তার চেয়ে কম আউটপুট তৈরি করতে পারবে না। কোনো কারণে সরকারের ট্যাক্স যদি বেড়ে যায়, তাহলে একই প্রাইসে ফার্ম কম তৈরি করতে পারবে। উল্টাভাবেও সত্য, ইনপুটের দাম যদি কমে যায়, ফার্ম মার্কেটের যে প্রাইস আছে প্রতিটা প্রাইসে তার থেকে বেশি আউটপুট তৈরি করতে পারবে। একইভাবে সরকার যদি কোনো একটা বিশেষ কারণে আগামী বাজেটে ট্যাক্স মওকুফ করেন বা ট্যাক্সটাকে একটু লাঘব করেন, তাহলে কি হবে? ফার্ম ওই একই প্রাইসে আগের তুলনায় বেশি সাপ্লাই করতে পারবে। ডিমান্ড ফাংশনের মতো সাপ্লাই ফাংশনটা শিফট করবে। ডিমান্ড ফাংশনের মতো ডান দিকে শিফট হচ্ছে আগের তুলনায় বেশি সাপ্লাই করতে পারবে। ডিমান্ড ফাংশনের মতো বাম দিকে শিফট হচ্ছে আগের তুলনায় কম সাপ্লাই করতে পারবে। এই কনসেপ্টটা আমরা এখন দেখি। আমরা এখন যে সারণীটা দেখছি, এই সারণীটা গত পর্বের একটা এক্সটেনশন। প্রথম কলামে আমাদের আগের মতোই 5টা পয়েন্ট আছে, এ বি সি ডি ই। প্রাইসও আগের মতো আছে, 5, 10, 15, 20, 25। তৃতীয় কলামে আমরা যে প্রথম কোয়ান্টিটি সাপ্লাই ফাংশনটা দেখছি, ওটা আগের ফাংশনটাই ছিল, 0, 10, 20, 30, 40। এর পরের কলামে কিউএস প্রাইম যে সাপ্লাই ফাংশনটা দেখছি, সেখানে কি হচ্ছে দেখা যাক তো। কিউএস এবং কিউএস প্রাইম যদি আমরা তুলনা করি, তাহলে কি দেখছি?
প্রতিটা প্রাইসে ফার্ম বেশি আউটপুট তৈরি করতে পারছে কিউএসের তুলনায়। অর্থাৎ প্রাইস যখন 5, প্রথম ফাংশনে আমরা কোনো আউটপুট তৈরি করছিলাম না, এই ফাংশনে আমরা আউটপুট তৈরি করতে পারছি 10 ইউনিট। প্রাইস যখন 10, তখন আমরা আগে আউটপুট তৈরি করছিলাম 10, এখন করছি 20। একইভাবে প্রাইস যখন 15, আমরা 20-র জায়গায় 30 ইউনিট বেশি আউটপুট তৈরি করছি। প্রাইস যখন 20, আমরা 30 ইউনিটের জায়গায় 40 ইউনিট বেশি আউটপুট তৈরি করছি। প্রাইস যখন 25, আমরা 40-এর জায়গায় 50 ইউনিট আউটপুট তৈরি করছি। এই সম্পর্কটা আমরা এখন একটা গ্রাফে দেখি। এখন যে গ্রাফ দেখছি আমরা, বাম দিকের যে গ্রাফটা দেখছি সেটা হচ্ছে কিউএস, আমাদের অরিজিনাল সাপ্লাই ফাংশন। ডান দিকের ফাংশনে আমরা কি দেখছি? কিউএস প্রাইম। এটা ডান দিকে শিফট করছে কেন? কারণ ফার্ম আগের তুলনায় প্রতিটি প্রাইসে বেশি আউটপুট তৈরি করতে পারছে। সেটা কিভাবে সম্ভব হতে পারে? আমাদের সাপ্লাই ফাংশনে আমরা আবার ফেরত যাই। আমাদের সাপ্লাই ফাংশনটা আমরা কি বলেছি? এস অফ কিউ ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ কিউ, ইনপুট কস্টস আর ট্যাক্স। এখন ইনপুট কস্ট যদি কমে যায়, ফার্ম কিন্তু খুশি। মার্কেট প্রাইস যাই থাকুক না কেন, ফার্ম আগের তুলনায় বেশি তৈরি করতে পারবে। সরকার যদি কোনো কারণে ট্যাক্স মকুফ করেন বা ট্যাক্সের ব্যাপারে কোনো লাঘব দেখা দেয়, তাহলে কি হবে? একইভাবে ফার্ম আগের তুলনায় বেশি আউটপুট তৈরি করতে পারবে। এখন আমরা আমাদের গ্রাফে ফেরত যাই। আমাদের গ্রাফে আমরা দেখছি কিউএস যে অরিজিনাল সাপ্লাই কার্ভটা আছে, এটা পুরোপুরি ডান দিকে শিফট করছে। যে কোনো অনুভূমিক স্থানান্তরে রাইটওয়ার্ড মুভমেন্ট, ডান দিকে মুভমেন্ট মানে বৃদ্ধি। তাহলে একই প্রাইসে ফার্ম আগের তুলনায় অনেক বেশি সাপ্লাই করতে পারছে। রাইটওয়ার্ড শিফট যদি থেকে থাকে, তাহলে লেফটওয়ার্ড শিফটও থাকার কথা। আমরা তো অনুভূমিক বা হরিজন্টালি ব্যাপারটাকে দেখছি। আমাদের সারণীতে আবার ফেরত যাই। আমাদের সারণীতে আমাদের সর্বশেষ কলামে কিউএস ডাবল প্রাইম একটা সাপ্লাই ফাংশন দেখছি। এই ফাংশনে কি হচ্ছে? এই ফাংশনটা আমাদের অরিজিনাল ফাংশন, তৃতীয় কলামে কিউএস সাথে তুলনা করি। প্রতিটা প্রাইসে কিউএস ডাবল প্রাইম যে সাপ্লাই ফাংশনটা আছে, তা কম সাপ্লাই দিচ্ছে। কীরকম? প্রাইস যখন 10, তখন অরিজিনাল ফাংশন 10 ইউনিট করছে, আমাদের নতুন ফাংশন 0। একইভাবে প্রাইস যখন 5, অরিজিনাল ফাংশনও 0 করছে, আমাদের নতুন ফাংশন কিউএস ডাবল প্রাইম এটাও 0 করছে। প্রাইস যখন 15, আমাদের অরিজিনাল ফাংশন করছে 20 ইউনিট, নতুন ফাংশন করছে 10। প্রাইস যখন 20, অরিজিনাল ফাংশন সাপ্লাই দিচ্ছে 30 ইউনিট, নতুন ফাংশন দিচ্ছে 20 ইউনিট। প্রাইস যখন 25, অরিজিনাল ফাংশন সাপ্লাই দিচ্ছে 40 ইউনিট, নতুন ফাংশন দিচ্ছে 30। এটাকে আমরা এখন একটা গ্রাফে দেখি। এখন যে গ্রাফ দেখছি, আমাদের অনুভূমিক অক্ষে আউটপুট আছে, আবার সেই আগের মতো অনুভূমিক অক্ষে আউটপুটগুলো 10, 20, 30, 40, 50 হিসেবে যাচ্ছে। আর প্রাইস অ্যাক্সিসে প্রাইসগুলো আগের মতোই 5, 10, 15, 20, 25 এভাবে বেড়ে যাচ্ছে। আমাদের অরিজিনাল গ্রাফটা কী ছিল? সাপ্লাই কার্ভ কিউএস। নতুন যে গ্রাফটা এখন আমরা দেখছি কিউএস ডাবল প্রাইম, প্রতিটা প্রাইসে কম আউটপুট তৈরি হচ্ছে। তাহলে আমরা নতুন ফাংশন পাচ্ছি, তাহলে আমাদের একটা শিফট হচ্ছে। লেফট শিফটটা অনুভূমিক ক্ষেত্রে, হরিজন্টাল ক্ষেত্রে অবশ্যই হ্রাস বা ডিক্রিজ দেখাবে। তাহলে লেফটওয়ার্ড শিফটে আগের তুলনায় ফার্ম কম সাপ্লাই দিবে। আমাদের সাপ্লাই ফাংশন আবার যাই আমরা। এস অফ কিউ ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ কিউ অ্যান্ড ইনপুট কস্টস অ্যান্ড ট্যাক্স। কোনো কারণে যদি ইনপুট কস্ট বেড়ে যায়, তাহলে আগের তুলনায় ফার্ম কম সাপ্লাই দিবে। কোনো কারণে যদি সরকারি ট্যাক্স বেড়ে যায়, আগের তুলনায় ফার্ম সাপ্লাই কম দেবে। তাহলে এইখান থেকে আমরা যেটা সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে, যে কোনো রাইটওয়ার্ড শিফটে সাপ্লাই ইনক্রিজ করবে,
প্রতিটা প্রাইসে। যে কোনো লেফটওয়ার্ড শিফটে সাপ্লাই ডিক্রিজ করবে প্রতিটা প্রাইসে। লেফটওয়ার্ড শিফটের একটা উদাহরণ আজকে আমরা দেব। লেফটওয়ার্ড শিফটে আমরা জানি কি হচ্ছে, ফার্ম আগের তুলনায় কম সাপ্লাই করতে পারবে। বর্তমানে পার্সিয়ান গালফে যে হরমুজ প্রণালী আছে, এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে পারছে না। জাহাজ চলাচল করতে না পারার কারণে তিনটা খুবই গুরুত্বপূর্ণ কমোডিটি পৃথিবীতে পৌঁছাতে পারছে না। একটা হচ্ছে পেট্রোলিয়াম, ক্রুড অয়েল, একটা হচ্ছে ফার্টিলাইজার, আর একটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। এই তিনটা যদি না আসে বাংলাদেশে, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? বাংলাদেশে সরকারি একটা তেল শোধনাগার আছে, এটার নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। এর অবস্থান পতেঙ্গাতে, চট্টগ্রামের। এটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটা সিস্টার কনসার্ন। এই শোধনাগারের ক্যাপাসিটি হচ্ছে প্রতিদিন ম্যাক্সিমাম 4,500 টন তেল শোধন করতে পারে। পেট্রোলিয়াম করতে পারে, ডিজেল করতে পারে, অকটেন করতে পারে, আর বিমানের ফুয়েল করতে পারে। এই সরকারি শোধনাগারের ক্ষমতা হচ্ছে পুরো দেশের 30% চাহিদা মেটানো। বাকি তেল পরিশোধিতভাবে আমাদেরকে আমদানি করতে হয়। এই আমদানির একটা সিংহভাগ আসে হরমুজ প্রণালীর মাধ্যমে। এখন কি হচ্ছে, আমাদের ইনপুট কিন্তু সাপ্লাই হচ্ছে না। কারণ হচ্ছে হরমুজ প্রণালীতে এখন একটা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তাহলে কি হচ্ছে, সাপ্লাই কার্ভটা কি ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে? অবশ্যই বাম দিকে যাবে, কারণ ইনপুটের সাপ্লাই নাই। ইনপুটের সাপ্লাই না থাকার ফলে আমাদের পরিশোধিত তেল এর যোগানটাও কমে যাচ্ছে। এর ফলে কি হবে না হবে, এই জিনিসগুলো আমরা মার্কেট অ্যানালিসিসে বিশদভাবে আলোচনা করব। আগামী পর্বে আমরা মার্কেট সাপ্লাই এই কনসেপ্টটা দেখার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।